বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বক্তব্যের প্রধান উদ্দেশ্য হলো বহু ত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের ফসল ডক্টর ইউনূস এর যে তত্ত্বাবধানে যে অন্তর্বর্তী অথবা বিপ্লবী সরকার যাই বলুন না কেন গঠিত হয়েছে, তা কোনো ক্রমেই যেন ব্যর্থ না হয়, সে তার সে সাফল্যের দিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের কি করণীয় এবং সেক্ষেত্রে সেই উদ্দেশ্যে কিছু বলা। আমি প্রথমেই সাধুবাদ জানাই যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে এই আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। তাদের মধ্যে বিশেষ করে দেশের বাহিরের যে ডক্টর মাহমুদুর রহমান, ডক্টর তাজ হাশমি, ডক্টর পিনাকি, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, জুলকার নায়েক খান, শাহেদ আলম এবং টিটুর রহমান, আরও অনেকে যারা এই বিষয়ে হেল্প মানে জেনারেল হিসাবে বাইরের থেকে যুদ্ধের জেনারেল হিসাবে কাজ করেছেন, তাদের ভূমিকার জন্য ধন্যবাদ। এবং জাতীয় তাদের কাছে মানে থাকা উচিত যে তারা তাদের বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই আপনাদের এই আন্দোলনকে সুফলের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য তারা অনেক কাজ করেছেন। আর দেশের ভিতর থেকে যারা করেছেন তাদের ভিতরে অনেকেই করেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য ডক্টর জাহিদুর রহমান এবং জিল্লুর রহমান, আরও অনেকে আছেন, তা আমি হয়তো নাম বলছি না, ভবিষ্যতে হয়তো বলা যাবে। তা এখন আমাদের এই তাদের প্রত্যেককে ধন্যবাদ দিয়ে এবং বাংলাদেশের যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারাও এই বিষয়ে কাজ করেছেন এবং সেক্ষেত্রে প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি যে তারা এই ডক্টর ইউনূসের এই সরকার গঠন করার জন্য সবার অবদান আছে। এখন আমাদের এই সরকারকে ডক্টর ইউনূসকে এই সরকারকে তার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আমাদের করণীয় কী, আমি আমার তরফ থেকে কিছু ডক্টর ইউনূসকে পরামর্শ এবং পরিশেষে কিছু ওনার যে কি সম্ভাবনা পরিণতি বা সম্ভাবনা হতে পারে সেই সম্বন্ধে কিছু মন্তব্য করার জন্য আজকের এই বক্তব্য। প্রথম আমি ডক্টর ইউনূসকে পরামর্শের অর্থে আমি কিছু পয়েন্টকে বুলেট পয়েন্ট হিসাবে বলছি। প্রথম হলো আমাদের যে দেশ ও জাতির অস্তিত্ব ও স্বাধীনতা এবং বাংলার মূল জনগণের মূল আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের কি মূল নীতি, এই রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য মূল মন্ত্র বা নীতিটা কি হওয়া। 2 নম্বর হলো প্রতিটি কাজের জন্যই যে একটা তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী দিক আছে। আর 3 নম্বর হলো রাষ্ট্র এবং ডক্টর ইউনূসের নিজের নিরাপত্তার প্রতি বিশেষ লক্ষ্য রাখা। চতুর্থ, জাতিকে বিনির্মাণ করার জন্য যে স্বাস্থ্য চিকিৎসা একটা বিশাল ব্যাপার। আর পরিশেষে ডক্টর ইউনূস যেন ওনার এই সরকারের মাধ্যমে জাতিকে সুদূর ভবিষ্যতে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন, যেখানে যে ভবিষ্যতে এই রাষ্ট্র কোন ধারায় চলবে। এবং পঞ্চম, ডক্টর ইউনূসকে কিছু কাজ করে তাৎক্ষণিকভাবে কিছু কাজ করে এই প্রমাণ দৃষ্টান্ত দিতে হবে, যেই দৃষ্টান্তে মানুষ আশাবাদী হয় যেন ডক্টর ইউনূস দ্বারা ক্যাপেবল এবং হি ইজ ডুইং ওয়েল এবং হি উড বি ওকে ফর ফিউচার বিল্ড অফ আওয়ার কান্ট্রি, ফর বিনির্মাণের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি। এবং ষষ্ঠ, আমাদের যে ওনাকে যে ন্যায় বিচার এবং দেশের অর্থনীতিকে বিশেষভাবে তার নজর দিতে হবে এবং উপযুক্ত লোককে উপযুক্ত স্থানে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে এই দেশের যে আনস্টেবল কন্ডিশন সেই কন্ডিশনকে সঠিক পথে আনতে হবে।
এবং শেষের দিকে আমি বলবো যে উনি যে কতগুলো প্রতিষ্ঠানের লোক আছে তাদেরকে কখন যে লোকগুলোকে কাকে সরিয়ে দিতে হবে এবং কাকে বসাতে হবে সেই চিন্তাটা কিন্তু সুদূর সরানোর আগে অথবা বসানোর আগে তাকে রিপ্লেস করার জন্য খুব চিন্তা করে লোকগুলোকে বসাতে হবে, না হলে রাষ্ট্র বিনির্মাণে কাজে আসবে না। শেষে আমি ওনার যে ভবিষ্যৎ এবং যে আমার নিজস্ব যে এক্সপার্টিসের উপরে ক্ষুদ্র জ্ঞানের যতটুকু আছে সেটার উপর ভিত্তি করে ওনার ভবিষ্যৎ কি সম্ভাবনা পরিণতি হতে পারে তা বলবো। এখন আসছি আমি প্রতিটা পয়েন্টে একটু হালকাভাবে বলার জন্য। যে রাষ্ট্রের প্রথম পয়েন্ট হলো রাষ্ট্রের অস্তিত্ব জনগণের আকাঙ্ক্ষার জন্য এই বাংলাদেশকে ধরে রাখার অস্তিত্ব সার্বভৌমত্ব ধরে রাখার মূল মন্ত্র হলো দুটা দিক আছে। একটা হলো এই রাষ্ট্রের জাতীয় শত্রু প্রথম নির্ধারণ করতে হবে। এই জাতীয় শত্রুটাকে, যেটা উলফ কান্ট্রি, দ্যাট মিনস ইটস ইন্ডিয়া, ইটস এ ভারত, এটা স্পষ্টভাবে বলতে হবে। এখানে স্পষ্ট কি এখানে এই অস্পষ্ট রেখে আমরা আজকে 55-60 বছরে কিছু করতে পারি না। আমাদের স্পষ্ট বুঝতে হবে যে আমাদের জাতীয় শত্রু হলো ইন্ডিয়া। তার প্রমাণ কিন্তু আপনি দেখেন যে এই ডক্টর পিনাকির যে দুদিন আগে যে একটা এপিসোডে ডক্টর খলিলুর রহমান তিনি বললেন যে এই স্বাধীনতার যখন 16 ডিসেম্বরের সাইন করা হচ্ছিল, যে সেখানে তাজউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে একটু আমরা আমাদের কেউ তাকে পরামর্শ দিচ্ছিলেন যে আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটু এই মুহূর্তে কিছু বলা দরকার রাষ্ট্রের। সেই মুহূর্তে ইন্ডিয়ার থেকে দিল্লির থেকে আসে যে আমরা তোমার জন্য বক্তব্য প্রেসক্রাইব করে দিয়েছি। এর অর্থ হলো আমার আরেক এই যে ইন্ডিয়া আমাদেরকে একটা আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো ধরে রাখার জন্য চেষ্টা করছে আমাদের, বা ধরে সেই 71 সাল থেকেই। আর দুদিন আগে আপনারা শুনেছেন যে ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেবে দেখা উচিত যে বাংলাদেশ ইন্ডিয়া দ্বারা লকড। সুতরাং এর অর্থ কি? এ কিন্তু খুব সুদূর প্রসারী কথা। সুতরাং আমাদের রাষ্ট্রীয় শত্রুকে সেটা নির্ধারণ করা এবং সেটার জন্য সঠিকভাবে আমাদের করণীয় কি সেটা চিন্তা করা। আর এই প্রথম পয়েন্টের দ্বিতীয় ধারা হলো এই রাষ্ট্রের এই মানুষগুলোর মূল পরিচয় কি? এই রাষ্ট্রের মানুষের মূল পরিচয় হল ইসলাম। কারণ তার কারণটা কি? এখানে 47-এর বর্ডার দেখেন, এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে বর্ডার এসছে, আজকে সেই বর্ডারটাও সেই বর্ডার। তারপরে আপনি দেখুন যে এই আমাদের চারিদিকে যে ইন্ডিয়ার 7 সিস্টার আছে তার ভিতরে 7টার ভিতরে 5টার ভিতরেই খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, কোনোটার ভিতরে 89 থেকে 88 থেকে যে আসাম, মিজোরাম এবং এই মেঘালয়, এগুলো 75 থেকে 89% এই খ্রিস্টান সংখ্যা বেশি, খ্রিস্টান লোকের সংখ্যা বেশি। আর তার ভিতরে অরুণাচল, মণিপুর অলসো খ্রিস্টানের সংখ্যা অনেক বেশি। তা বুঝতে হবে যে ওখানে তারা এই ইংরেজরা বা ব্রিটিশরা এসে ওখানে তার মানুষগুলোকে হিন্দু অথবা বৌদ্ধদেরকে খ্রিস্টানের কনভার্ট করেছেন বিভিন্ন লোভ লালসার মাধ্যমে। কিন্তু এই বাংলায়ও চেষ্টা করেছেন, কিন্তু বাংলায় সে চেষ্টা তাদের সফল হয়নি। এখানে কারণ ইসলাম এখানে মজবুত ছিল, ইসলাম এখানে মজবুত ছিল, ইসলাম এখানে মজবুত ছিল। সে কারণে এখানের ধর্ম চেঞ্জ করতে পারে নাই, এখানের ভাষা চেঞ্জ করতে পারে নাই, এখানে কৃষ্টি কালচার চেঞ্জ করতে পারে নাই। শুধু পেরেছে একটা জিনিস, হতদরিদ্র করতে, এছাড়া কিছু পারে না। এখন আমি আসি দ্বিতীয় পয়েন্ট আমার মেইন, যে রাষ্ট্রের ডক্টর ইউনূস যে দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা কাজেরই একটা তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী আছে। যে প্রত্যেক কাজের তাৎক্ষণিক কাজ যে এসির সাথে সাথে সেটা যদি আপনি তাৎক্ষণিকভাবে কাজটা না করেন তাহলে সুদূরপ্রসারী কাজের পথটা প্রশস্ত হয় না। যেমন ধরুন যে একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, তার রক্তক্ষরণ হলে যে পাশে আছে সে যদি তাকে রক্তের ক্ষরণটা তার চাপ দিয়ে বন্ধ না করে এবং সেই মুহূর্তে বন্ধ করে যদি হসপিটালে না নেয়, তাহলে তার হসপিটালে আলটিমেট নেওয়ার কোনো মূল্য নেই। তার রক্তক্ষরণ হয়ে সে কিন্তু মারা যেতে পারে, অথবা হাইপোভলিমিক শক হয়ে সে আনকনশাস হয়ে
যেতে পারে। সুতরাং হসপিটালে যদি তাকে চাপ দিয়ে না ধরে হসপিটাল না হয় কোনো লাভ নেই। ঠিক ডক্টর ইউনূস যে প্রথম যে কাজগুলো করার, তাৎক্ষণিকভাবে কাজ করার যদি সঠিক কাজ না করেন, তাহলে ভবিষ্যতে তিনি যে দীর্ঘমেয়াদী কাজ করবেন সেই কাজেরও ফলপ্রসূ হবে না তার। এবং আমি একটা ডক্টর ইউনূস যখন এই তার দায়িত্ব নেন তার আগের রাত্রে একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে তার দায়িত্ব নেওয়ার সাথে সাথে যেন তিনি যেন রাষ্ট্রের যে চুপ্প নামে যে অবৈধ রাষ্ট্রের প্রতীকী প্রধান আছেন, সে যে রাষ্ট্রপতি, সে ওনাকে অপসারণ করা। 2 নম্বর হলো যে রাষ্ট্রের এই সেনাপ্রধান। 3 নম্বর হলো পুলিশ প্রধান। 4 নম্বর হলো বিচার বিভাগের প্রধানকে অপসারণ করে তাৎক্ষণিক একটা সিগন্যাল দেওয়া যে হি ইজ দ্য রাইট পারসন, রাইট ক্যাপাবল পারসন অ্যান্ড দিস। এবং অফকোর্স ডক্টর ইউনূস ইজ দ্য রাইট পারসন। সে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি একমাত্র এই মুহূর্তের জন্য সঠিক পারসন এবং তিনি প্রমাণিত জ্ঞানী লোক। তিনি এখানে এই দায়িত্ব নেওয়ার আগেই তিনি নোবেল লরিয়েট, সবার কাছে সমাদৃত এবং গুণীজ্ঞানী লোক হিসাবে পরিচিত। 3 নম্বর হলো তিনি রাষ্ট্র এবং নিজ নিরাপত্তার প্রতি খুব বিশেষ নজর দিতে হবে। রাষ্ট্র নিরাপত্তার প্রতি বিশেষ নজর, কেন রাষ্ট্র আজ শকুনি দৃষ্টিতে আছে, বিশেষ করে ইন্ডিয়া এবং আন্তর্জাতিক আরও কিছু মহল। তার উদাহরণ দেখেন যে পার্বত্য এলাকায় এখন কি ঘটছে। তারপরে আপনি দেখেন যে গোপালী যে বাইতুল মোকাররমের খতিব এসে কি তাণ্ডব করেছে মসজিদে এসে নামাজ পড়ার সময়। তারপরে দেখেন যে এই আপনারা দেখেছেন তো যে হাসিনার সময়ও যে ব্যবসায়ীর যে প্রতিনিধি দল হাসিনার সাথে দেখা করেছে, কিন্তু আর্মি প্রধানের সাথে তো দেখা করেননি। এবং পৃথিবীতে কোথাও কোনো আর্মি প্রধানের সাথে গিয়ে দেখা করতে যায় না কোনো ব্যবসায়ী প্রতিনিধি দল। এই ডক্টর ইউনূসের সাথে দেখা করার 24 ঘন্টার মধ্যে সেই ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু আর্মির প্রধানের সাথে দেখা করেছে। এর অর্থ হলো তারা এখনো ভাবছে যে ডক্টর ইউনূস আর আর্মি প্যারালালি ভাইস ভার্সা একটা শক্তি। তাই কোনটাকে নিবে কোনটাকে না নিবে সব ডক্টর ইউনূসকে চিন্তা করতে হবে। তার নিজ এবং রাষ্ট্রের যে এক নিরাপত্তা খুব কঠিন, আর সেই নিরাপত্তার জন্য ওনাকে বিশেষ করে কোন দিকটি হবে যেন রাষ্ট্র কোনো ক্ষেত্রে যেন যে এইখানে যেন যে বিদ্যুৎ আমরা কাদের উপরে ডিপেন্ড আছি, যেন কোনো জিনিসকে সুইচ অফ আর অন করলে যেন রাষ্ট্র যেন কলাপস না হয়ে যায়, সেসব পথগুলোতে এক অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। যেমন বিদ্যুৎ, যেমন অর্থনৈতিক, যেমন ইন্টারন্যাশনাল যে এক্সপোর্ট ইম্পোর্ট, যেগুলোর জন্য রাষ্ট্রের দৈনন্দিন জীবনের কোনো কিছু না ইন্টারাপশন হলে যেন কলাপস না হয়, সেক্ষেত্রে নজর রাখতে হবে। এবং চতুর্থত ডক্টর ইউনূসকে যে ন্যায় বিচার এবং এই নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার হলো ন্যায় বিচার। এই পরিবর্তন কিসের জন্য আসছে? আমরা তো 71 সালের থেকে এ পর্যন্ত এবং ধাপে ধাপে 15 বছর 16 বছর এই যে অবাস্তব সরকার ছিলেন, অবৈধ সরকার ছিলেন এবং ব্রুটাল সরকার ছিলেন, সেই যে কাজ উনি যে অস্বাভাবিক কাজ করেছেন সেটার যে ন্যায় বিচার ছিল না বলেই তো আমরা সেখানে ন্যায় বিচার। ডক্টর ইউনূসকে সে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ওনাকে যেন নিজের এবং অন্যের প্রথম থেকে এবং শত্রু অথবা মিত্র, ইসলামে কথা আছে যে তুমি ইসলামের মূল মন্ত্রী হলো যে তুমি যখন কোনো কাজ করবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, ইভেন তোমার শত্রু অথবা বিধর্মী, তখনই তুমি ইসলামের অন্তর্ভুক্ত হতে পারবে, না হলে না। ডক্টর ইউনূসকে সেই জিনিস যে কাউকে বিচারের আওতায় আনা, সে অবস্থায় থেকে পূর্ণ বিচার শেষ হওয়া পর্যন্ত কোথাও যেন অবিচার না হয়, ন্যায় বিচার বহির্ভূত না হয়, না হলে কোনো লাভ হবে না। মানুষের মনে দৃষ্টান্ত থাকবে যে মুদ্রার এপিঠ আর অপিঠ, সেটা যেন না হয়। আর ডক্টর ইউনূসকে পঞ্চম যে প্রতিষ্ঠানের কতগুলো জিনিস যারা দুষ্ট লোকগুলো আছে সেগুলোকে যদি অপসারণ না করেন তাহলে কিন্তু খুব, আর যাকে রিপ্লেস করছেন সেক্ষেত্রেও কিন্তু খুব
সুদূর প্রসারী চিন্তা করতে হবে। না হলে যেমন আমি উদাহরণ হিসাবে বলছি যে মন্ত্রিপরিষদের যে সচিব, তো ওনাকে রেখে উনি তো সবাইকে ইয়ে করছেন, তাও এইগুলো যদি রেখে আপনি কাজ করেন তাহলে তো আপনি টোটাল স্ট্রাকচারটা সঠিকভাবে কাজ করবে না। দুষ্ট লোকগুলোকে ইমিডিয়েটলি সরিয়ে দিতে হবে, কারণ আপনি আসছেনই সেই বিনির্মাণ করার জন্য, আপনি কাউকে সুযোগ দেওয়ার জন্য এখানে আসেন নাই, বা সুযোগ কাউকে তার নিঃশ্বাস ফেলে সে যেন তার আবার দুষ্ট চক্রটের কাজ করার জন্য সে যেন আর সুযোগ পেয়ে যায়, সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে আপনার সেই নজর দিতে হবে যেন তাৎক্ষণিকভাবে সে কাজটা করতে পারেন। পঞ্চমত, যে এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস ইয়াতে আছেন এই জাতিসংঘে, তিনি যেন জাতিসংঘের যে এমন কোনো প্রতিনিধির সাথে আলাপ করেন বা ইন্ডিয়ান প্রতিনিধির সাথে আলাপ হতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের সাথে অলরেডি বৈঠকের কথা আছে। আমি কূটনৈতিক মহলে আমার বন্ধু বান্ধব থেকে যতটুকু জেনেছি 29 দেশের রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনার সাথে কথা বলার জন্য অনুরোধ করেছেন। উনি কতজনের সাথে এই স্বল্প সময়ের সাথে পারবেন কি পারবেন না তাই না, তবে আমার থেকে পরামর্শ হলো এবং জাতির থেকে পরামর্শ, তিনি যেন এই তার যে আন্তর্জাতিক যে একটা পরিচিতি, একটা কানেকশন আছে, সে কানেকশনের মাঝে অর্থনৈতিক যে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা সেটা যেন মজবুত করার জন্য একটা কানেকশন তৈরি করেন। সেটা শুধু বারবার না, যেন পারফেক্টলি ওয়ার্কিং লেভেলে পৌঁছতে পারে, সেটা করার জন্য অনুরোধ করব এবং সেই অনুযায়ী যেন তিনি কাজ করেন। আর ইন্ডিয়ার সাথে যদি কোনো কথা হয় তাকে স্পষ্ট যেন বলে দেওয়া হয়, আমরা আমাদের দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করছি, সেই হিসাবে দুই রাষ্ট্র সমমর্যাদার সাথে আমরা কাজ করতে রাজি। এই স্পষ্ট কথা, কোনো অস্পষ্ট যেন না থাকে। এবং ভবিষ্যতে আমি এই শেষে যে এই কথা বলতে চাচ্ছি সেটা হলো ওনার এই যে কি এই দীর্ঘমেয়াদে কি হতে পারে, ওনার এই পরিণতি কি হতে পারে বা হতে পারে, সেটা আমার স্বল্প জ্ঞানে, আমার এই শিক্ষকতা এবং চিকিৎসা বিজ্ঞান হিসাবে গত 30 বছরের যে ক্ষুদ্র জ্ঞান সেটার উপর ভিত্তি করে, এবং সেই অর্থে আমি আজকে 30 বছর ধরে ব্রেনের উপরই কাজ করছি, সেই ক্ষুদ্র জ্ঞানের উপর ভিত্তি করে আমি বলছি হিউম্যান সাইকোলজি এবং তার বিভিন্ন জিনিসের উপরে লক্ষ্য করে যে ওনার সাথে আমার যখন ফার্স্ট আমি হ্যান্ডশেক হয়, আমি ওনার হাতটা এত সফট, এত একজন অ্যাডাল্ট মানুষের হাত এত সফট হতে পারে আমার আগে তেমন একটা মানে চিন্তার বাইরে ছিল। একটা মানুষকে হ্যান্ডশেক করার সাথে সাথে তার মনোনয়নের স্ট্রেংথ, তার দৈহিক ফিজিওলজি, তার দৈহিক স্ট্রেংথ, মনের স্ট্রেংথ কিন্তু বোঝা যায়। এটা অন্য কেউ না বুঝুক এবং অনেকেই যার বোঝার ক্ষমতা আছে সে বুঝতে পারে। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি তাকে দীর্ঘদিন ধরে তার কার্য এই যে ওনার যে গ্রামীণ ব্যাংক, ওনার কার্যকলাপ ফাউন্ডেশন, ওনার যে এই কারণে সমস্ত কিছুর উপর ভিত্তি করে ওনাকে যতটুকু, এবং তাকে হ্যান্ডশেক করার পর তার বুঝলাম তার মনে হয় তিনি অতি সফট এবং জ্ঞানী এবং কুল ব্রেনে, কুল সময়ে, কুল পরিবেশে কাজ করার লোক, এটা আমার কাছে মনে হয়েছে। এবং তিনি এখন যে পজিশনটা নিয়েছেন সেটা কিন্তু রোবাস্টিক কাজ, ভেরি ডাইনামিক। প্রতি সেকেন্ড যদি এর ভুল হয় তার বিশাল মারাত্মক দিয়ে দিতে হবে, কিন্তু উনি আগে যে কাজ করেছেন সেটা কিন্তু সে কাজ কিন্তু এর সাথে না মিলে না। সুতরাং ওনার যে আগের কাজগুলোর সাথে এখনকার যে কাজের পরিধি সম্পূর্ণ বিপরীত। তিনি এই মুহূর্তে এই পর্যায়ে এবং ভবিষ্যতে এই কাজ কতদূর দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে যেতে পারবেন সেটা তার ধ্যান, মনোনয়ন এবং তার স্বাস্থ্য, তার অতীতের যে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওনার যে এই মুহূর্তে তিনি পারফেক্ট লোক, আমার বিশ্বাস তিনি পারবেন, কিন্তু ওনাকে অতি চাপে তিনি যেন, আমার মনে হয় যে তিনি যেন তার সব কিছু পরিহার করে চলে না যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা হলো আমার ওপিনিয়ন। আর আরেকটা হলো ওনার
এই স্বাভাবিক মৃত্যু হওয়ার খুব সম্ভাবনা নাও থাকতে পারে। কারণ তার উদাহরণটা হলো যে আপনি দেখুন জিয়াউর রহমানকে যখনই দেখলো সে দেশের অস্তিত্ব সার্বভৌমত্বের উপরে কাজ করছেন, তাহলে বহিঃশক্তিগুলো তাকে তার আমাদের নিজেদের আপন কিছু কুলাঙ্গার দিয়েই তাকে হত্যা করা হয়েছে। আর শেখ মুজিবুর রহমানকে কিন্তু এই যখন হত্যা করা হয় তার আগে কিন্তু এবং ইন্ডিয়ান অথরিটি জেনেছেন, তা অনুযায়ী ওনাকে কিন্তু তাকে হেল্প করার জন্য কিছু করতে আসেননি। কিন্তু ওনার যখন হত্যাকাণ্ড হয়ে যায় কিছুদিন পরে, তিনি কিন্তু খালেদ মোশাররফ দিয়ে আবার প্রতিবিপ্লব করতে চেয়েছিলেন ইন্ডিয়া, তা সফল হয়নি। আর লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান কিন্তু ইন্ডিয়ার সাপোর্ট নিয়েছেন, ইন্ডিয়ার ভক্ত ছিলেন, বাট ইন্ডিয়াকে তিনি মনে প্রাণে ভালোবাসতে পারেন নাই। ওটা একটা প্রমাণ হলো তিনি অন্যান্য রেভলিউশনারি নেতা যেমন নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ট্রো, তার মতো বা জোসেফ কেবলা, ওই যে বিপ্লবী নেতা যতগুলো আছেন সেগুলো হয় বিপ্লব করার জন্য দেশ থেকে কোথাও গিয়ে আত্মগোপন করেছেন, অথবা পার্শ্ববর্তী কোনো দেশে গিয়ে এই আশ্রয় নিয়েছেন। শেখ মুজিবুর রহমান কোনো সুন্দরবনে গিয়েও আত্মগোপন করেন নাই, আর পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেন নাই। নিতে পারতেন, না নিয়েতে কিন্তু পাকিস্তানি আর্মির হাতে ধরা দিয়েছেন। তাহলে তিনি ইন্ডিয়াকে কিন্তু তার মনের শত্রু ছিল, কিন্তু অন্তরের মনের কিছুটা তার সে ওভাবে নিতে পারেন নাই বলে। কিন্তু হাসিনা কিন্তু তার বাপের চেয়ে থেকে 10 থেকে 100 গুণ খারাপ। সে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশকে এই লেন্দু দর্জির মতো বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে লিজ দিয়ে আবার ইন্ডিয়াতে পালিয়েছেন। তাহলে তার বাবা ইন্ডিয়াতে পালালেন না, তিনি কেন পালালেন? এটা কিন্তু $1,000,000 প্রশ্ন। এর অর্থ হলো তিনি কোনো ক্রমেই বাংলাদেশের মানুষ ছিলেন না দেহ মনে। তিনি সব সময় ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়াতেই চলে গেছেন পালিয়ে। এই পরিশেষে আমি ডক্টর ইউনূসের এই সরকার সাফল্যমণ্ডিত হয় যেন সেই আশা রেখে আমাদের সবাইকে, যারা এই দেশের বাইরে যে জেনারেল হিসাবে যাদের নাম উল্লেখ করেছি, দেশের এই জনযুদ্ধের জেনারেল তারা ছিলেন, এবং তারা হয় এখনো থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, এবং দেশের ভিতরে যারা কাজ করেছেন। এবং আমি এর সাথে অ্যাড করছি বিভিন্ন রাজনৈতিক দল যেন, স্পেশালি বিএনপি, জামাত এবং আরও কিছু দল যারা দেশকে ভালোবাসেন, দেশের অস্তিত্ব, জনগণের আকাঙ্ক্ষা যেন সাফল্যমণ্ডিত হয়, যারা শিক্ষাতে চিন্তা করেন, তাদের প্রত্যেকেই ডক্টর ইউনূসের এই সরকারকে সাফল্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে, যাতে ওনার সরকার কোনো ক্রমেই ব্যর্থ না হয়। আল্লাহ আমাদের সেই প্রচেষ্টা কবুল করুন, আমিন।